আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান স্রষ্টার অশেষ রহমতে তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত আজকের অনলাইন ক্লাস আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে তৃতীয় পাঠদান কার্যক্রম পরিচালনা করব। আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের সাহায্যে ভরবেগের নিত্যতা সূত্র প্রতিপাদন এবং নিউটনের যে গতিসূত্রগুলো আছে এই সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, এক সূত্রের সাথে আরেক সূত্রের কী সম্পর্ক, সেগুলো আমরা প্রতিপাদন করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে মনোযোগ দিই। যে আমরা গত ক্লাসে নিউটনের গতিসূত্রগুলো নিয়ে পড়েছিলাম। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করেছি। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে যে দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা বলের একটা সংজ্ঞা, গুণগত সংজ্ঞা, ভর এবং ত্বরণের মধ্যে বলের সম্পর্কটাকে সেটা আমরা প্রতিপাদন করেছি, বলের এককগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা তৃতীয় সূত্রটা ব্যাখ্যা করব এবং এখান থেকে ভরবেগের নিত্যতা সূত্রটা আলোচনা করব। তো আসো আমরা আলোচনা করি। তাহলে আমাদের তৃতীয় সূত্রটা ছিল কি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা এটাই বলি, অনেকে আমরা জানি, সায়েন্স যারা না পড়ে তারাও বলে যে অ্যাকশান ইজ ইকুয়াল টু রিঅ্যাকশান, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের বাস্তব জীবনে আমরা যত কিছুই করি না কেন, প্রত্যেকটা কিছুর মধ্যেই এই সম্পর্কটা যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। আচ্ছা, তাহলে দুটো বস্তু মধ্যে যখন পারস্পরিক সংঘর্ষ হয়, একটা বস্তুর উপর ক্রিয়াবল প্রয়োগ করে, পক্ষান্তরে অপর বস্তুটার মধ্যে যখন এই ক্রিয়াবলটা সৃষ্টি হয় তখন পাশাপাশি একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এই বলগুলোর মান পরস্পর সমান কিন্তু দিক বিপরীত। এখন আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি করব, ভরের নিত্যতা সূত্রটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ভরের নিত্যতা সূত্রটা তোমরা 9 পড়েছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। বাহ্যিক ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল বস্তুর উপর যদি ক্রিয়া না করে, কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, যেটাকে তোমরা গাণিতিকভাবে প্রতিপাদন করেছিলে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। আজকে আমরা এই সূত্রটাই আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চলো তাহলে আমরা যাই, ব্যাখ্যা করি যে ভরবেগের নিত্যতার সূত্র। তৃতীয় সূত্রের সাহায্যে ভরবেগের নিত্যতার সূত্র, তাহলে এটা কি, যে বলছে যে ভরবেগের নিত্যতার সূত্র বা সংরক্ষণ সূত্র কোন ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বল শূন্য হলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বস্তুর ভরবেগ সংরক্ষিত বা ধ্রুবক থাকে। এই হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র। কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বল যদি ক্রিয়া না করে অথবা শূন্য হয়, তাহলে কি হবে, কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুর ভরবেগটা সংরক্ষিত থাকে। এখানে লক্ষ্য করো, এখানে বল, আমরা বলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম বস্তুর বল সবসময় কি জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তো এখানে দুইটা বস্তু লাগবে। এই বস্তুর ক্ষেত্রে এই বস্তুর মধ্যে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হবে না,
যে কথাটা আমরা বলছি নিট বল, অর্থাৎ এখানে কোনো বাহ্যিক বল থাকবে না, কিন্তু একটা বস্তু আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করতে পারবে। এইরকম শর্তেই আমরা এই সূত্রটা ব্যাখ্যা করব যে বাইরে থেকে আমরা কোনো বল এই বস্তুর উপর আমরা প্রয়োগ করব না, বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করবে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এই সূত্রটা যে কথাটা বলেছিলাম দেখি এটা গাণিতিকভাবে কতটুকু সত্য। তাহলে এখন দেখো আমরা যে ভরবেগের সংজ্ঞা আমরা শিখেছিলাম যে ভরবেগ কাকে বলে, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা বলেছিলাম কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এখন আসো তাহলে আমরা দুইটা বস্তুর কথা বিবেচনা করি। এই একটা বস্তু, এটা 1 নাম্বার বস্তু, আর এই আরেকটা বস্তু, এটা হচ্ছে 2 নাম্বার বস্তু। আচ্ছা, এখন তাদের মধ্যে আমরা একটা সংঘর্ষ দেখাবো। তাহলে এই বস্তু এখানে লক্ষ্য করো, দুইটা বস্তু 1 এবং 2, তাদের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষের ফলে দেখো 1 নাম্বার বস্তুর উপর 2 নাম্বার বস্তুটা কি করে, F1 বল প্রয়োগ করে বাইরে থেকে। এটা কিন্তু বাইরে থেকে আমরা বলছি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হবে না, এই বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করবে। আবার 2 নাম্বার বস্তুর উপর 1 নাম্বার বস্তু কতটুকু বল প্রয়োগ করে, F2 বল প্রয়োগ করে। আচ্ছা, এখন তাদের মধ্যে যে সংঘর্ষটা হয়েছে একটা সময় লাগলো, মনে করি টি সময় তাদের মধ্যে সংঘর্ষের কালটা ছিল টি সময়। এই প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে P1, দ্বিতীয় বস্তুর ভরবেগ হচ্ছে P2। আচ্ছা, তাহলে এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি যে প্রথম বস্তুর ক্ষেত্রে 1 নং বস্তুর ক্ষেত্রে 1 নং বস্তুর ক্ষেত্রে ভরবেগ P1 F1 সমান সমান dP1 বাই dt। আচ্ছা, 2 নং বস্তুর ক্ষেত্রে কি লেখা যায়, F2 সমান সমান dt P2। এখন আমার যে নিউটনের গতির 3 নম্বর সূত্রটা কি বলছে, গতির তৃতীয় সূত্র হতে পারে। তাহলে কত, F1 is equal to minus F2। তাহলে এখানে লিখি বা F1 d root। আচ্ছা, এখন লিখি কত, জিরো। এখন চলো আমরা সামনের দিকে ব্যাখ্যা করি এটা। লাস্টে কি লেখা যায়, এটাকে লেখা যায় বা লেখা যায় না, লেখা যায়। এখন এটাকে লেখা যায় তাহলে নিট ভরবেগ, এটাকে আমরা যদি লিখি লেখা যায়, অবশ্যই লেখা যায়, কারণ এই দুইটাকে আমরা ভেক্টর যোগফল যদি পি ধরলাম, এখানে কত P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু হচ্ছে P, এটা তো নিট ভরবেগ। আচ্ছা, এখান থেকে লেখা যায় dP, লেখা যায় এটা, এটাও লেখা যায়। আচ্ছা, আমরা বজ্র গুণন করলাম, এখন এটাকে আমরা সমাকলন করি। সমাকলন করলে কি আছে, এটাকে এখান থেকে লেখা যায় P ধ্রুবক, এটা ধ্রুবক। অর্থাৎ আমরা যে কথাটা বলছিলাম যে কোনো বস্তুর উপর, কোনো ব্যবস্থার উপর বা কোনো সংস্থার উপর, কোনো বস্তুর উপর বা কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বল যদি ক্রিয়াশীল না থাকে, অর্থাৎ বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয়, তাহলে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। তাহলে আমরা দেখলাম পি সংরক্ষিত, ধ্রুবক মানে সংরক্ষিত থাকবে। এখন বস্তুর আদি ভরবেগ যদি P1 হয় এবং সংঘর্ষের পরের বস্তুর ভরবেগ যদি P2 হয়, এটাকে আমরা লিখতে পারি
2f, অর্থাৎ এখানে এই যে এখানে সাফিক্স দিছি আমরা, ইনিশিয়াল বা আদি, আর এফটা হচ্ছে ফাইনাল। তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগটা ছিল P1I প্লাস P2I, সংঘর্ষের পর সেটা হলো কত, P1F প্লাস P2F, যেটাকে তোমরা আগে করেছিলে M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1B1 প্লাস M2B2। এই সমীকরণটাই হচ্ছে এটার নতুন সংস্করণ। তাহলে সংঘর্ষের পূর্বে বস্তুর ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরেও বস্তুর ভরবেগ আমরা তাই পাইলাম। তাহলে এভাবে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রের সাহায্যে আমরা বস্তুর ভরবেগের যে নিত্যতা সূত্র, সেই নিত্যতা সূত্রটাকে আমরা প্রতিপাদন করতে পারি, এবং এখান থেকে অনেক অঙ্ক করার জন্য বা সৃজনশীল প্রশ্ন, অনেক প্রশ্ন আসতে পারে। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আসো আমরা নিউটনের গতির সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, কি সম্পর্ক আছে আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক, দ্বিতীয় সূত্র থেকে আমরা কিভাবে প্রথম সূত্র ব্যাখ্যা করি। তাহলে নিউটনের গতির প্রথম ও দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। তাহলে 2 নম্বর সূত্র থেকে আমরা জানি কি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F সমান সমান ma। এটাকে লেখা যায় তাহলে এর পরিবর্তে লিখলাম কত, এ সমান সমান, এটা কি ত্বরণ, ত্বরণ কত, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এখন আমার বলছে যে প্রথম সূত্র অনুসারে, প্রথম সূত্র অনুসারে বাহ্যিক বল F ইজ ইকুয়াল টু, যদি জিরো হয়, জিরো হলে তাহলে কি লিখতে পারি আমরা, তাহলে এখান থেকে লেখা যায় জিরো সমান সমান M B মাইনাস B নট ডিভাইডেড বাই T, বা M B নট টি এর সাথে জিরো গুণ করলে কত হয়, জিরো হয়। তাহলে বস্তুর বল, এটা হচ্ছে বস্তুর বল, আর এখানে কি ব্যাগের পরিবর্তন B মাইনাস B নট। এখন আমরা জানি কি প্রত্যেক বস্তুরই কি ভর থাকে, ভর থাকাটাই বস্তুর একটা স্বাভাবিক ধর্ম। আচ্ছা, এখন তাহলে এমটা যদি M ইজ নট ইকুয়াল, এটা জিরো যদি না হয় তাহলে অবশ্যই এটা জিরো হবে। তাহলে এটা অবশ্যই তাহলে কত, B মাইনাস B নট সমান সমান জিরো, সুতরাং B ইজ ইকুয়াল টু B নট, অর্থাৎ এই যে শেষ বেগটা আদি বেগের সমান হয়। তাহলে আমরা কি বলছি, যে প্রথম সূত্রে কি বলা হয়েছিল আমাদের, যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে কি হবে, স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। তাহলে এখানে তার মানে কি আদি বেগ এবং শেষ বেগটা সমান, কখন, যদি বস্তুর উপর প্রযুক্ত বল ক্রিয়া না করে, বাহ্যিক কোনো বল বস্তুর উপর যদি ক্রিয়া না করে তাহলে আদি বেগ শেষ বেগ সমান হয়। তার মানে কি আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র পাই গেলাম। তার মানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। এখন আসো আমরা প্রথম সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে একটা সম্পর্ক, আমরা দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে একটা সম্পর্ক আমরা বের করার চেষ্টা করি। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের মধ্যে, প্রথম এবং তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক। প্রথম সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে একটা সম্পর্ক আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা বলছি, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর ভরবেগটা কি থাকে, ধ্রুবক থাকে। হ্যাঁ, এটা কি, এটা একটা প্রথম সূত্রের মধ্যে আমরা আলোচনা, তৃতীয় সূত্রের মধ্যে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত করছি যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে কি হবে, বস্তুর ভরবেগটা কি থাকবে, ধ্রুবক থাকবে বা সংরক্ষিত থাকবে।
এখন আসো আমরা জানি কি ভরবেগ সমান সমান কত? আমরা জানি ভরবেগ পি সমান সমান কত? এমভি। আবার দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা পেয়েছিলাম কত? ভরবেগের পরিবর্তনের হার পি ইজিক্যাল এফ ইজিক্যাল টু কত? আবার পি ইজিক্যাল টু কত? ডিপি বাই ডিপি অফ পি। এখানে আমরা দুইটা বস্তুর কথা বিবেচনা করি, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু। তাহলে দুইটা বস্তুর জন্য আমরা প্রথম বস্তু আচ্ছা এটাকে আমরা তাহলে এখানে এখন লক্ষ্য করো, সময়ের সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, সময়ের সাপেক্ষে, সময় টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখন এটা সমান ডিটি অফ বি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি আমাদের ত্বরণ বলা হয়। আচ্ছা এখন লক্ষ্য করো, এখন দুটো বস্তু যদি এখানে কাজ করে, একটা বস্তুর উপর একটা ক্রিয়াবল হবে, একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, তখন আমরা এই ক্রিয়াবল প্রতিক্রিয়া বল সমান হবে এবং বিপরীত হবে। তাহলে দুটি বস্তুর জন্য আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি আমরা? এম তাহলে দেখো, প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, দুটো বস্তুর কথা যদি আমরা বিবেচনা করি, প্রথম বস্তুর ক্ষেত্রে এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি এখন দেখো যে 3 নম্বর সূত্রে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে তৃতীয় সূত্র থেকে আমরা পাই কত পাই? এখানে যদি মানটা বসাই তাহলে কত আসে? তাহলে এখন লক্ষ্য করো, আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লেখা যায় যে m1 b1 মাইনাস m2 b2। তাহলে এটা যদি ক্রিয়া বল হয়, এটা সরাসরি প্রতিক্রিয়া বল। তাহলে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা এইভাবে আমরা নিউটনের সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো আমরা বের করতে পারি। 3 নাম্বার যে সম্পর্ক দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে করব, কারণ ওখানে নতুন আরেকটা টপিক আসছে ঘাত বল। ঘাত বলটা হচ্ছে প্রযুক্ত বলের সমান। এই ঘাত বল আর প্রযুক্ত বল এগুলোর মধ্যে কী সম্পর্ক আমরা একটু আলোচনা করে পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কটা বের করার চেষ্টা করব। আজকে আমরা আপাতত এখানেই শেষ করব। তোমাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ,
সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।